সারফারাজ, তেজ ও নির্ঝর ওদের তিন ভাইকে আগের মতো মিলে যেতে দেখে নীরার মনের গহীনে শান্তির শীতল হাওয়া বইতে শুরু করলো। কিন্তু সেই হাওয়া হলো ক্ষণস্থায়ী। নীরার মনে হলো ওর তিন ভাইয়ের সাথে তৈরি হওয়া দূরত্বের কথা, যা ওর হাসি মুখখানা মুহূর্তেই মলিনতার চাদর দ্বারা ডেকে দিতে সক্ষম হলো। দীর্ঘ 2টা বছর ধরে নিজের বুকের উপর যে সত্যের ভার সে চেপে রেখেছে, তা আজ যেন মাথাচাড়া দিয়ে ওঠার ইচ্ছে পোষণ করছে নীরার নিকট। সারফারাজ তখনও দুহাতে তেজ ও নির্ঝরকে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছিল। তখনই সারফারাজের চোখ পড়ল নীরার উপর। নীরা দীর্ঘ 2 বছর পর দেশে ফিরেছে। নিজ বাড়ি খানবিলাতে এসেছে সে। চোখের সামনে নিজের আদরের ছোট বোনকে ঘুরতে দেখেও মনের ভিতরে থাকা চাপা রাগ অভিমানকে উপরে রেখে তার থেকে দূরত্ব বজায় রাখার পিছনে যে আলাদা কষ্টটা কাজ করে, তা সারফারাজ এই কদিনে ভালোই অনুভব করতে পেরেছে। আজ সেসব দূরে ঠেলে দিয়ে সারফারাজ নিজ থেকে নীরাকে উদ্দেশ্য করে বলল, নীরা, তোর মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? কিছু বলতে চাস আমাদের? প্রশ্নটা শোনামাত্র নীরা হকচকিয়ে উঠল। বড় ভাই সারফারাজ নিজ থেকে নীরার দিকে লক্ষ্য করতে দেখে ও এমন প্রশ্ন করতে শুনে নীরার বুকের ভেতরটা হালকা কম্পিত হলো। পিহু নীরার পাশে দাঁড়িয়েছিল। সারফারাজ, তেজ ও নির্ঝর ওদের তিন ভাইয়েরই দৃষ্টি নীরার উপর স্থির হয়ে আছে। পিহু নীরার কাঁধে আলতো করে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, এটাই সঠিক সময় নীরা। নিজের ভাইদের সামনে সব সত্যের বহিঃপ্রকাশ করো। আর ভয় পেও না, কোনো সংকোচও করো না। এই দুইটা জিনিসই তোমাকে তোমার ভাইদের থেকে 2টা বছর দূরে সরিয়ে রেখেছিল, তোমাদের সম্পর্কের মাঝে ফাটল ধরিয়ে দিয়েছিল। এবার আর এদের জয়ী হতে দিও না। ভয়কে জয় করে সত্যটা চিৎকার করে না বললে তোমাদের ভাই বোনের মধ্যকার এই দূরত্ব কখনো শেষ হবে না নীর। কখনো তোমাদের সম্পর্ক আগের মতো সুন্দর হবে না। পিহুর কথায় ওদের তিন ভাইয়ের মুখশ্রীর ধরন একই সাথে বদলে গেল। ও সবার চোখে একই প্রশ্ন এবং বিস্ময়ের ছাপ ফুটে উঠল। নীরা কোন সত্য লুকিয়ে রেখেছে ওদের থেকে? আর সেই সত্যের রূপ পিহুর সামনেই বা কিভাবে খোলসা হলো? নীরার চোখে মুখে এক প্রকার অস্থিরতার ছাপ স্পষ্ট হয়েছে। একটু পরপর বড় বড় নিঃশ্বাস ফেলছে সে। ইলমার বুকের ভেতর মাথা গুজে কাঁদছিল অনু। হাফরের মতো অনুর বুকটা উঠানামা করছিল। কান্নার বেগ যদিও কিছুটা স্বাভাবিক পর্যায়ে এসেছে, তবুও ইলমা ওকে নিজের শক্ত বাঁধন থেকে মুক্ত করছে না এখনো। আরো খানিকটা শান্ত হতে কিছুটা সময় লাগলো অনুর। অনুর বর্তমান অবস্থা বুঝতে পেরে ইলমা শান্ত কণ্ঠে বলল, অনু, ঠিক আছো তুমি এখন? আর কোনো সমস্যা হচ্ছে না তো তোমার? শ্বাস নিতে কষ্ট হচ্ছে না তো আগের মতো? ইলমার প্রশ্নগুলো শুনে অনু নিজেকে ছাড়িয়ে নিল ইলমার বাঁধন থেকে। অতঃপর দুহাতে নিজের চোখের পানি মুছে নিয়ে দৃষ্টি চঞ্চল রেখে বলল, হুঁ, ঠিক আছে আমি। এই বলে অনু বসা থেকে উঠতে নিলে মাথা ঘুরে উঠল ওর। ফলস্বরূপ মাথার এক পাশ এক হাতে চেপে ধরে অনু পড়ে যেতে নিলে ইলমা অনুকে ধরে নিল। অতঃপর অনুকে নিয়ে বিছানার দিকে অগ্রসর হতে হতে বলল, দেখতেই পারছি তোমার ঠিক হওয়ার নমুনা। শরীরের জোর না থাকলেও মুখের জোরটা 16 আনাই ঠিক আছে। অনুকে বিছানায় আধশোয়া হয়ে বসিয়ে দিল ইলমা। অনু প্রত্যুত্তরে কিছু বলতে নিলে ইলমা চোখ রাঙিয়ে অনুর দিকে তাকিয়ে বলল, একটা কথা বলবে না আর? তোমার শরীর এখন অনেক দুর্বল। আমি দুধ গরম করে দিচ্ছি, চুপচাপ দুধটুকু পান করে রেস্ট করবে তুমি। ইলমা অনুর কোনো কথা না শুনে নিজ রুমে গিয়ে ফ্রিজ থেকে এক পোয়া পরিমাণের একটা দুধের বোতল বের করে দুধটুকু গরম করে গ্লাসে ঢেলে নিয়ে আবারও অনুর রুমে এলো। অনুর পাশে বসে ওর দিকে দুধের গ্লাসটা বাড়িয়ে দিলে অনুও গ্লাসটা নিয়ে ধৈর্যের সহিত সবটুকু দুধ পান করলো। অতঃপর অনু শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে বলল, শেষ মায়ের হাতে এত যত্ন নিয়ে দুধ পান করা হয়েছিল আমার। আজ মাও নেই, আমার যত্ন করারও কেউ নেই। ইলমা নিজের ওড়নার আঁচল দিয়ে অনুর মুখ মুছে দিতে নিলে অনু ইলমার হাত ধরে ওকে থামিয়ে দিয়ে ছলছল নয়নে ওর দিকে তাকিয়ে কাঁপান্বিত কণ্ঠে বলল, এবার থামো আপা, নয়তো আবার কেঁদে ফেলবো আমি। ইলমা স্মিত হেসে অনুর ঠোঁটে লেগে থাকা দুধটুকু মুছে দিয়ে বলল, মনের ব্যথা মনে জমিয়ে রাখলে তা কখনো সরে না অনু। মনটা খোলসা করে একবার সবটা বলে দেখো আমায়। অনেকটা হালকা বোধ হবে তোমার তখন। অনু মাথা নুইয়ে নিয়ে বলল, অতীত গাঁটতে ভয় হয় আপা, বড্ড ভয় হয়। শুনেছি দেয়ালেরও কান আছে। যদি ওরা কোনোভাবে আমার খোঁজ পেয়ে যায় তাহলে আমায় এখান থেকে নিয়ে যাবে, ধুকে ধুকে মারবে আমায় বাকিটা জীবন। ইলমা অবাক স্বরে বলল, কাদের কথা বলছো তুমি? কারা নিয়ে যাবে তোমায়? আর তখনও তুমি বললে তোমার বাবার কথা। তোমার বাবাকে তুমি ইলমা পুরো কথা শেষ করার আগেই অনু ঠোঁট কামড়ে বলল,
জানো আপা, আমার বাবা মনে করতেন আমাকে জন্ম দিয়ে তার সব দায়িত্ব শেষ হয়েছে। তারপর থেকে আমাকে বড় করে তোলার পেছনে যে যুদ্ধটা আমার মাকে প্রতিনিয়ত করে যেতে হয়েছিল, সেদিকে একটাবারের জন্য নজর বুলায়নি আমার বাবা নামক মানুষটি। অনুর গলায় শব্দটা আটকে আটকে আসছিল। অনু কিছুটা থেমে আবারও বলল, আমার মা, জনম দুঃখিনী মা আমার, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে সব সময়। অন্যের বাড়িতে কাজ করেও নিজে ছেঁড়া ফাটা জোড়াতালি দেওয়া শাড়ি পরে থেকেছে বছরের পর বছর। আর হাতে সামান্য টাকা জমলেই আমাকে ভালো কাপড় বানিয়ে দিত। অনুর দু চোখ টলমল করছে, যেন চোখের পাপড়ি বুলেও খানিকটা নড়ে উঠলেই জপজপ করে ওর চোখে জমে থাকা সবটুকু পানি দুগাল বেয়ে নিচে পড়বে। মানুষ কত গর্ব নিয়ে নিজের বাবার কথা বলে, বাবার পেশা নিয়ে বলে, আর আমার রুচিতে বাদে বাবা নামক এই মানুষটিকে নিয়ে একটা শব্দও বলতে। কারণ আমার বাবা ছিলেন পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষগুলোর মাঝে একজন। তার প্রধান কাজ ছিল নেশা করা আর জুয়া খেলা। জুয়ার আসরে বসে বোতলের পর বোতল মদ খেয়ে পড়ে থাকতেন তিনি রাতের পর রাত। আমাকে বা আমার মাকে কোনো মূল্যই দিতেন না তিনি। উঠতে বসতে মাকে মারধর করতেন পাষণ্ডের মতো। আমি পারতাম না ওই বাবা নামক জালিমের মারের হাত থেকে আমার মমতাময়ী মাকে বাঁচাতে। পারতাম না আপা, পারতাম না। অনু আর নিজেকে দূরে রাখতে পারল না। দু হাতে নিজের মুখশ্রী ডেকে হু হু করে কেঁদে উঠল আবারও। ইলমার বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল। অনু নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, বাবার লোভের সীমা ছিল না আপা। নিজের ভিটা জমি সব বন্ধকে ফেলে বেচে দিয়ে যখন আর কোথাও টাকা পাচ্ছিলেন না, তখন মায়ের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলেন। মাকে তার বাবার বাড়ি গিয়ে নিজের বাপ ভাইয়ের থেকে টাকা আনতে বলতেন। নগদ টাকা আনতে না পারলে যেন তাদের থেকে নিজের অংশের জমির ভাগ আনে মা, এমনটা বলতেন বাবা। আমার নানা মামারা গরিব মানুষ ছিলেন আপা। নানা ছিলেন দিনমজুর। মামারা অন্যের জমি চাষ করে নিজেদের সংসার চালাতেন। মা ছিল নানার একমাত্র মেয়ে। মা ছিলেন নানার একমাত্র মেয়ে। মায়ের কান্না ও তার অসহায় অবস্থা দেখে মামারা ধার দেনা করে কষ্টে সৃষ্টে 50,000 টাকা জোগাড় করে মাকে দিয়ে বলেছিলেন, এই টাকাই শেষ। তোর স্বামীকে আর কিছু দেওয়ার ক্ষমতা আমাদের নেই। এরপর আর কখনো টাকার দাবি নিয়ে আমাদের দোরগোড়ায় আসিস না বোন। অনু থামল আবারও। ওর ঠোঁটজোড়া মৃদুভাবে কাঁপছে। ইলমার মনে সর্বোচ্চ ঘৃণার জায়গা করে নিল অনুর বাবার জন্য। অনু বলল, মা সেই টাকাগুলো যখন বাবার হাতে দিয়েছিলেন, তখন বাবার খুশি দেখার মতো ছিল। মায়ের দু চোখেও ক্ষীণ আশার আলো ফুটেছিল সেদিন। মা ভেবেছিল, হয়তো এবার বাবা নিজেকে বদলে ফেলবেন। তাদের ছোট্ট সংসারে একটু সুখ ও শান্তির বাধা বাঁধবে হয়তো। কিন্তু কিন্তু শব্দটা বলতেই অনুর মুখশ্রীর বর্ণ হালকা পরিবর্তন হলো। অনু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, মায়ের এই আশার ঘরে ছাই পড়তে সময় লাগেনি খুব বেশি দিন। মদের টান আর জুয়ার নেশায় বাবা সেই 50,000 টাকা উড়িয়ে দিলেন। টাকা শেষ হতেই উনি আরো পাগল হয়ে গেলেন যেন। আবার টাকা চাই তার, অনেক টাকা চাই। কিন্তু এবার তো মা আর কোথাও থেকে টাকা এনে তাকে দিতে পারবেন না। তাই বাবা নতুন পথ খুঁজতে শুরু করলেন। অনু কণ্ঠ বার হয়ে এলো। দু চোখের মনির চারপাশে থাকা সাদা অংশ হালকা লালচে বর্ণ ধারণ করেছে অনুর। ইলমা এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। অনু বলল, আমার গ্রামের চেয়ারম্যান খুব প্রভাবশালী লোক ছিলেন। তার বড় ছেলে একজন মানসিক ভারসাম্যহীন ও পঙ্গু ছিলেন। বয়স 40-এর উপরে হবে। গ্রামে তখন আমাকে নিয়ে অনেক চর্চা হতো। গরিবের ঘরে আল্লাহ এত রূপ দিয়ে পাঠিয়েছিলেন আমায়, যা লোকচক্ষুর আড়াল করার মতো ক্ষমতা ছিল না। চেয়ারম্যান নিজ থেকে বাবাকে ডেকে বললেন, তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দাও। বদলে তুমি যে পরিমাণ টাকা চাইবে আমি তোমায় তাই দিব। অনু ঢোক গিলল। মনে হচ্ছে ওর গলার ভিতরে অনেক কিছু একত্রে এসে ভিড় জমিয়েছে, কিন্তু অনু তাদের হুড়মুড়িয়ে বেরিয়ে আসার স্বাধীনতা দিচ্ছে না। খুব সাবধানে বিচার বিবেচনা করে কিছু কথা বের করে আনছে অনু নিজেই। অনু দু চোখের পলক না ফেলে বাঙ্গা কণ্ঠে বলল, এমন প্রস্তাব শুনে বাবার চোখ লোভে চকচক করে উঠল, যেন তিনি তার সামনে আমার বিনিময়ে যে সোনার পাহাড় হাতে পাবেন সেই দৃশ্যখানা দেখতে পেরেছিলেন। আমার বাবা আমায় মেয়ে হিসেবে যে কখনোই দেখেননি তা সেদিনই বুঝতে পেরেছিলাম, যেদিন স্কুল থেকে ফেরার পর মাকে নির্দয়ের মতো বাবার হাতে মার খেতে দেখেছিলাম। আর কারণ হিসেবে জানতে পেরেছিলাম বাবা আমার সাথে চেয়ারম্যানের ছেলে বিয়ে পাকাপোক্ত করে এসেছে। মা সেই খবর জানা মাত্র সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এই জন্য মায়ের বেহাল অবস্থা করেছেন বাবা।
মাকে মার খেয়ে নিস্তেজ হয়ে যেতে দেখে আমি বাবার পায়ে ধরে অনুরোধ করেছিলাম মাকে আর না মারার জন্য। বাবা বিনিময়ে আমার বিয়েতে মত আছে এই কথাখানা শুনতে চাচ্ছিলেন। আমি দিক বেদিক শূন্য হয়ে বিয়েতে রাজি আছি তা বলেছিলাম। বাবা মাকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তারপর। অনু থামল। ইলমার বুকের ভিতরে জ্বালা করছে ভীষণ রকম। অনুর বলা প্রত্যেকটা শব্দ ওর বুকটাকে ক্ষতবিক্ষত করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ইলমার মন ওর মস্তিষ্কের দিকে প্রশ্ন ছুটছে। অমন বাবাও হয় কারোর, যে কিনা সামান্য কটা টাকার বিনিময়ে নিজের ফুলের মতো সুন্দর ও নিষ্পাপ মেয়েকে অমন লোকের হাতে তুলে দিতে চায়? এমন পুরুষকে কি বাবা নামক শব্দ দ্বারা সম্বোধন করা যায়? নাকি পুরুষ বলা যায়?